বাংলাদেশের চিকিৎসা সেবার উপর আপনি বিরক্ত হয়েছেন, মানে আপনি অনেক জায়গায় ঘোরাঘুরি করে অনেক টাকা খরচ করে আপনার যে রোগ সেটার সমাধান পাচ্ছেন না। এখন আপনি উন্নত ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন, সেটা সিঙ্গাপুর হতে পারে, মালয়েশিয়া হতে পারে, থাইল্যান্ড হতে পারে, চায়না হতে পারে, বা পাশের দেশ ইন্ডিয়াতে হতে পারে। যদি এরকম হয় তাহলে আপনি প্রথম সিলেকশনটা কোথায় থাকবে? আপনি কিন্তু আর্থিক দিক বিবেচনা করে প্রথমেই আপনার একটা সিলেকশনের বিষয় চলে আসে। আপনারা যদি চায়না সিলেক্ট করেন সেখানে বিমান ভাড়া অনেক, আপনি যদি থাইল্যান্ড সিলেক্ট করেন বিমান ভাড়া অনেক, ট্রিটমেন্টের ক্ষেত্রেও অনেক পার্থক্য। আপনার যদি 70 লাখ টাকা থাইল্যান্ডে লাগে, এই ইন্ডিয়াতে 20 লাখের মধ্যে হয়ে যায়, এরকম হয়েছে। অনেক প্রমাণ আছে আমার কাছে, তাদেরকে ইন্ডিয়া দিয়েছি। এখন এই ক্ষেত্রে মানে সিলেকশনের ক্ষেত্রে কি আপনারা ইন্ডিয়াকে প্রথম আপনারা সিলেক্ট করছেন, কারণ আপনাদের যাতায়াত সুবিধা, আপনার ভাষাগত সুবিধা। চায়না গেলে ভাষাগত একটু প্রবলেম হয়, যদিও দুভাষী আছে তারপরেও প্রবলেম হয়। ইন্ডিয়াতে কিন্তু এই প্রবলেমটা আপনি কম ফেস করবেন। একই ধরনের কৃষ্টি কালচার, সংস্কৃতি, মানে কথাবার্তা, মানে চালচলন সব এক। আপনি স্থলপথে যেতে পারবেন, মাত্র 500 টাকা খরচ করে কলকাতা চলে যাবেন, কলকাতার ট্রিটমেন্ট শেষ করে ফেরত আসতে পারবেন। কেউ যদি আরও ভালো ট্রিটমেন্ট চান দক্ষিণে যেতে পারেন, আপনি চেন্নাই বা হায়দ্রাবাদ বা বেঙ্গালুরু বা ভেলোর বা মুম্বাই, দিল্লি, যেখানে যেতে চান আপনি কিন্তু যেতে পারেন। কেন? কারণ ওখান থেকে ট্রেনে করে অল্প টাকায় যাওয়া যায়। মানে আপনি চাইলে 2 থেকে 2,500 টাকার মধ্যেই আপনি ভারতের বিভিন্ন লোকেশনে পৌঁছতে পারবেন। তার মানে চায়নাতে গেলে কিন্তু আমার বিমান ভাড়া 50 থেকে 55,000 টাকা লাগে রিটার্ন টিকিট। এখানে গেলেন 2,000, আসলেন 2,000, 4,000 বা 5,000 বা 6,000 বা ম্যাক্সিমাম 10,000। 3 জন লোক থাকলে 30,000 হয়ে যায়। আর যদি চায়নাতে যান 1.5 লক্ষ টাকা লাগে। এই যে 1,20,000 টাকা বেশি লাগছে, এই 1,20,000 টাকা বেশি দিয়ে কিন্তু আপনি এদের এখানে ট্রিটমেন্ট করে আসতে পারেন। কারণ আমরা যেভাবেই বলি, যত যাই বলি, আমাদের উচ্চবিত্ত শ্রেণীর মানুষ কিন্তু খুব কম, আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সংখ্যা বেশি। আমরা চেষ্টা করি। আমার তো বিমানে যাত্রা 200 বারের উপর হয়ে গেল, তার মানে আমি কি উচ্চবিত্ত হয়ে গেলাম? না, আমি কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। মধ্যবিত্তরা আমরা কী করি? আমরা খরচটা বাঁচানোর চেষ্টা করি, কম টাকায় কীভাবে চলা যায়। কারণ আমাদের ইলিগেল পয়সা নাই, আমরা চাইলেই একটা কিছু করে ফেলবো, সেটা কিন্তু সুযোগ হয় না। কাজে এই ক্ষেত্রে আমরা চেষ্টা থাকে যে অল্প টাকায় আমি ট্রান্সপোর্টের কাজটা শেষ করতে পারি কী করে। তারপর ট্রিটমেন্ট, তো ট্রিটমেন্ট দেখবেন যে অনেকে বলে যে এখানে সেম খরচ। আমার 1.5 লক্ষ টাকা যদি বিমান ভাড়াই যায় চায়নাতে, আমি এখানে যদি 30,000 টাকায় যদি আমার এই ট্রান্সপোর্টের খরচটা শেষ হয়ে যায়, তাহলে 1,20,000 টাকা দিয়ে কি আমি ট্রিটমেন্ট করতে পারবো না? এমন কিছু রোগ আছে যেগুলো 50-60,000 টাকা হলে হয়ে যাচ্ছে। কিন্তু চায়নাতে গেলে আমার বিমান ভাড়ায় 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা প্লাস আর 50,000 টাকা, কত হয় হিসাব করেন? 1.5 লক্ষ টাকা আর 50,000 টাকা, প্রায় 2 লক্ষ টাকা হচ্ছে। আর আমি যে এখানে যাই 30,000 আর 50,000, 80,000, 1,20,000 টাকা কিন্তু সেভ, ফুল সেভ হচ্ছে। তার মানে আমি এখানে কেন যাব না? এইসব ক্ষেত্রে যদি আপনাদের কোনো সহযোগিতা দরকার হয়, আপনার কোন হাসপাতালে যাবেন, কোন রোগের জন্য কোন হাসপাতাল ভালো, কোন রোগের জন্য কোন হাসপাতালে ট্রিটমেন্ট করলে আপনার সাকসেস রেট ভালো। অনেকে IVF পেশেন্ট আছে, তারা অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমার তো বেবি নিব, এটা একটু প্রবলেম হচ্ছে, আপনার কোন হাসপাতাল গেলে ভালো হয়। এটা কিন্তু অনেকে সাজেশন দিচ্ছি, এটা কিন্তু আমরা করছি, এই হেল্পগুলো আপনাদেরকে করছি। এখন অনেকে বলে যে ভাই আমার তো এই লিভারের জনিত এই প্রবলেম, কোন হাসপাতাল গেলে ভালো হয়। আমরা কিন্তু সেমভাবে সেই সাজেশনগুলো দিচ্ছি। কেন দিচ্ছি? আমরা বাংলাদেশি, আমরা একটা এটা কিন্তু সেবামূলক একটা কাজ, শুধু ইনকাম হচ্ছে সেটা কিন্তু না। আমরা আপনাদের ভিসা করে দিচ্ছি, সেখানে আমাদের আবেদন করে দিচ্ছি, সেখানে কিছু টাকা থাকে। আপনাদের ট্রেনের টিকিট করে দিচ্ছি, সেখানে কিছু থাকে। যেমন এই যে একজন CMC-তে যাবে, তার একেবারে পর্যন্ত ওই CMC পর্যন্ত আসা যাওয়া পর্যন্ত সব কিছু আমার মাধ্যমে করলো। তার মানে আমি কিন্তু ওই CMC তার 4 জন ছিল, CMC-তে আসা যাওয়ার টিকিটও কেটে দিলাম, অনেকদিন আগেই কেটেছে, টিকিটও কেটে দিলাম, ভিসাও করে দিলাম, এবং ওনাদের এই কী বলে এখন যে নতুন একটা ফিল আপ করতে হয়, সেটাও কিন্তু ফিল আপ করে দিলাম। তার সব জায়গা থেকে কিন্তু আমার একটা প্রফিট আসছে। তার মানে এই সেবাটা আমি নিচ্ছি, একটা সেবার বিনিময়ে আমি একটা সার্ভিস চার্জ নিচ্ছি। এখন এইটা কিন্তু একদম সেবামূলক কাজ, মানে তো অনেকভাবে কাজ করে, অনেক ধরনের কাজই করে, একসাথে দুটো কাজ কিন্তু হচ্ছে। আপনাদের সেবাও হচ্ছে, প্লাস আমরা যেহেতু একটা অফিস নিয়ে চলি, আমাদের একটা সামান্য খরচ নিতে হয়, সেটা না নিলে তো চলবে না। এবং সেটা কিন্তু পরিমাণটা খুব কম। অনেক জায়গায় যাচাই করে দেখবেন যে অনেকেই যে মানুষ বলে যে এই আমার তো ভাই এত টাকা দিয়ে ভিসা করতে গেলাম, তো ভিসাটা এত খরচ, ভিসাটা হলো না। এখন ভাই সেটা আপনি কোথায় গিয়েছেন, সেটা না গিয়েছেন সেটা ভাই আমরা জানি না। আপনি আমার কাছে এসে, আমার তো কম নিয়মিত আসে, আমার কাছে এসে যদি প্রথমে বলতেন যে ভাই
কিভাবে কি করা যায়। আপনার পাসপোর্ট দেখে আমি যাচাই বাছাই করে দেখতাম যে কী প্রবলেম। ম্যাক্সিমাম লোকের প্রবলেম দেখি যে তার পূর্বের পাসপোর্টের জন্ম নিবন্ধন দিয়ে করা, পরের পাসপোর্ট ভোটার আইডিতে করা। ভোটার আইডিতে দেখা যায় নামের পরিবর্তন বা বাবার নাম পরিবর্তন বা মায়ের নাম পরিবর্তন বা বয়স পরিবর্তন, এরকম অনেক পরিবর্তন থাকে। এই পরিবর্তনজনিত সমস্যাগুলোর সমাধান না করে আবেদন করেছেন, ভিসা হচ্ছে না। এখন যার কাছে গিয়েছেন উনি হয়তো বা বুঝে নাই বা উনি হয়তো বা আপনাকে সতর্ক করে নাই, সেটা তো আমাদের কাছে বললে হবে না। আমাদের কাছে আসলে পাসপোর্টগুলো পূর্বের এবং পরের সর্বশেষ পাসপোর্ট, দুটো পাসপোর্ট নিয়ে আসলে আমরা বুঝবো যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, দেন আমরা আবেদন করতেছি। অনেকের হয়েছে এবং মানে মেজর প্রবলেম, রুগী খুবই অসুস্থ, তার 2বার আবেদন করতে হয়নি। এরপর আসলো, আমি বললাম যে পাসপোর্ট পাঠান, দেখলাম যে আমি যে সন্দেহ করেছিলাম সেটাই, নামের অসঙ্গতি ছিল, সেটা কোর্ট এফিডেভিট করিয়ে দিয়ে আবেদন করেছে, আলহামদুলিল্লাহ ভিসা হয়েছে। সে কিন্তু ট্রিটমেন্ট করে এসেছে। এখন তার তো 2বার আবেদন করে কিন্তু এটা লস হলো। আমি তো এই সেবাগুলো দিয়ে যাচ্ছি, তার যদি ভিসাটা করে না দিতাম, এই সিস্টেমটা দেখে একটু কষ্ট করে দেখলাম, দেখে ভিসা করে না দিলে কিন্তু তার ট্রিটমেন্টটা হতো না। এটা কি সেবামূলক কাজ না? অনেকেই বলতে পারে যে ভাই আপনি তো ফ্রি করে দেন না। ভাই আমাদের দেশের ডাক্তার মশাইরা কিন্তু ফ্রি কোনো সার্ভিস দেয় না। আমরা অ্যাডভোকেটের কাছে যাই মামলা করার জন্য, তারা ফ্রি সার্ভিস দেয় না। শুধু এই দুটোই বললাম। অ্যাডভোকেটের কাছে যে ডাক্তারের কাছে যাই, তারা কিন্তু মানে বলে যে অমুক ডাক্তারটা খুব ভালো, এমনভাবে কথা বলে, এমনভাবে দীর্ঘ সময় পেশেন্ট দেখে, এটা খুব ভালো। কিন্তু দিন শেষে তাকে কি ফ্রি দেখিয়েছেন? তার যে প্রশংসা করলেন, নিশ্চয়ই ফ্রি দেখান নাই। উনি টাকার বিনিময়ে, হ্যাঁ ওনার প্রশংসা করছে, এটা ওনার জন্য ভালো, কারণ হচ্ছে উনি টাকা নিয়েছে ঠিক, কিন্তু সার্ভিসটা ভালো দিয়েছে। আমরা কিন্তু একটা পারিশ্রমিক নিচ্ছি, সার্ভিসটা ভালো দিচ্ছি। আপনাদেরকে কেন উদাহরণ দিলাম, অনেকে বলবে যে আপনি কি ডাক্তার? এটা ডাক্তার না, তো ডাক্তারের বিষয় না, ডাক্তার রিলেটেড কাজ। কিন্তু আমরা তো ডাক্তার মানে রিলেটেড কাজই করছি, আমাদের তো একটা সার্ভিস তার দরকার আছে। ডাক্তার মশাই নিশ্চয়ই আপনাদেরকে ফ্রি সার্ভিস দিতে পারবেন, ওনার ফ্যামিলি আছে, ওনার সংসার আছে, বা ডাক্তার হাসপাতালে থাকলে হাসপাতালের একটা খরচ আছে, সব কিছু মিলিয়েই তো হয়। আমাদের তো সেম একটা প্রতিষ্ঠান আছে, আমাদের এখানে অনেক এমপ্লয়ি কাজ করি, আমরা তো ভাই ফ্রি সার্ভিস দিতে পারবো না, একটা সামান্য পারিশ্রমিক নিয়ে দিচ্ছি। এটাকে যদি নেগেটিভ নেন তাহলে তো হচ্ছে না। যাই হোক, আমরা বিশ্বাস করি যে একটা সার্ভিস চার্জের বিনিময়ে আমরা আপনাদেরকে সেবামূলক একটা কাজ করে দিচ্ছি। আপনাদের কোন হাসপাতালে গেলে ভালো হবে, আপনারা না জেনে না বুঝে চলে গেলেন এক হাসপাতালে, ওখানে গিয়ে আপনার এই ট্রিটমেন্টটা হলো না, আপনার সময় নষ্ট হলো, খরচ হলো, সব কিছু হলো। আমাদের সাথে যদি যোগাযোগ করেন, আমরা প্রথমেই আপনার রোগের ধরন অনুযায়ী আমরা আমাদের যারা বিশেষজ্ঞ টিম আছে তাদের সাথে আলোচনা করে আমরা কিন্তু এই ফাইলগুলো ওখানে পাঠানোর পর এই রেজাল্টটা দিতে পারি। পাঠিয়ে দিলাম, তার রেজাল্টগুলো আপনাদেরকে বললাম যে এই বিষয়ে আপনাদের এই হাসপাতাল গেলে আপনার এই রোগের জন্য ভালো হবে। এই সার্ভিসটা কিন্তু আমরা আপনাদের কাজ করার পূর্বেই দিচ্ছি, এটার জন্য কিন্তু সার্ভিস চার্জ নিচ্ছি না। এ হচ্ছে বিষয়। ভালো থাকবেন। আমরা যেহেতু কন্টিনিউ মেডিকেল বিষয় নিয়ে কাজ করছি, মেডিকেল সার্ভিস দিচ্ছি, আপনারা যোগাযোগ করুন। যদি কোনো প্রবলেম ফেস করেন, এসে অফিসে সোজা এসে চলে আসবেন। আমি যেহেতু নিজে থাকি, মেডিকেলটা আমি নিজে দেখছি, মেডিকেলটা নিজে দেখছি। আপনারা প্রবলেম হলে আমার কাছে সোজা চলে আসবেন। আমি আমার যতটুক চেষ্টা থাকে, যতটুক মানে সামর্থ্য থাকে, ওইভাবে চেষ্টা করবো যেন আপনাদের ভিসাগুলো মিস না হয়।